সন্ধ্যা সকাল 7:30। একটা পরিত্যক্ত গোডাউনের মধ্যে পড়ে আছে 10 জন মানুষের লাশ। লাশগুলোর শরীর থেকে এখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই এদের গুলি করা হয়েছে। মেঝের মাটিটা পুরো লাল রক্তে ভিজে গেছে। চারপাশে শুধু রক্তের লাল দাগ। লাশগুলোর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে ব্ল্যাক স্নেক গ্যাংয়ের লিডার সিয়াম। ওর সামনে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে ওরই গ্যাংয়ের কিছু মেম্বার। সিয়াম রাগে চিল্লিয়ে বলল, কার এত বড় সাহস, আমার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়েছে? সে কি জানে না আমি কে? কোন সাহসে আমার সাথে লাগতে আসে? সিয়ামের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো সবাই ভয়ে মাথা নিচু করে রেখেছে। ওদের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। একটু আগে চোখের সামনে নিজেদের গ্যাংয়ের কিছু লোকদের বসের হাতে খুন হতে দেখেছে ওরা। কারণ সেই ছেলেগুলো বলেছিল ওরা আহান খানকে মারতে পারলেও তার গার্লফ্রেন্ডকে মারতে পারেনি। সেই মেয়ে এখনও বেঁচে আছে। ব্যাস এইটুকু কথা শোনার সাথে সাথে সিয়াম একসাথে 10 জনকে গুলি করে মেরে দিয়েছে। কারণ আহানকে যারা মারতে গিয়েছিল তাদের দলে ওই 10 জনও ছিল। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো এই মুহূর্তে কিছু বলতেই চাইছে না। ওরা জানে এখন কিছু বললেই ওদের বশনির্ঘাত, এখন ওদের মৃত্যুদণ্ড দিবে। সিয়াম আবারও চেঁচিয়ে বলল, কি হলো, সবাই চুপ করে আছিস কেন? বল, আমার গোডাউনগুলোতে কে আগুন লাগিয়েছে? 2 দিন হয়ে গেল এখনও তোরা এই সামান্য একটা ইনফরমেশন বের করতে পারলি না। জানিস সব মিলিয়ে পুরো 3.5 কোটি টাকার ড্রাগস ছিল, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার এতগুলো টাকা জলে চলে গেছে। কার এত বড় সাহস আমার সাথে লাগতে আসে? এতদিন তো আহান খান ছিল, এখন ওকেও পথ থেকে সরিয়ে দিয়েছি। তো এখন আবার এই নতুন শেওর কোথা থেকে উদয় হল? সিয়ামের কথা শেষ হতেই পাশ থেকে ওর অ্যাসিস্ট্যান্ট কবির এগিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বস, আমি কিছু বলতে চাই। সিয়াম ধমক দিয়ে বলল, তো এখনও চুপ করে আছেন কেন? আপনাকে কি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তারপর বললেন? না মানে, বর্ষ, আসলে। সিয়াম দাঁতে দাঁত চেপে রাগী স্বরে বলল, এই সব আসলে, নকলে, না মানে, মানে বাদ দিয়ে যেটা বলতে চাইছিস সেটা ক্লিয়ার করে বল। না হলে তোর অবস্থাও এদের মতো করতে আমার শুধু 1 সেকেন্ড লাগবে। ফ্লোরে পড়ে থাকা লাশগুলোকে দেখিয়ে বলল। কবির একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, বস, আমার মনে হয় এটা আহান খানের ভাইদের কাজ। ওরা কিন্তু কেউই আহান খানের থেকে কম না। অথবা আহান খানের ফ্রেন্ড অভিও হতে পারে। ও কিন্তু আহান খানের মতোই ঠান্ডা মাথার লোক, কাজ করার পর কোনো প্রমাণ ছাড়ে না। আহির, মিহির, হিয়ান, অভি, এদের কাউকেই সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যায় না। ওদের মধ্যে থেকে যে কেউ এই কাজটা করতে পারে। কারণ ওরা সবাই আহান খানকে খুব ভালোবাসত। আহান খানের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে ওরা কিছুতেই চেপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। যেহেতু আমাদের কিছু লোক ওদের হাতে ধরা পড়েছে, তাই আমাদেরকে খুঁজে বের করা ওদের কাছে কোনো ব্যাপারই না। হয়তো ওরা কেউ আমাদের মতো মাফিয়া না, তবে ওদের ক্ষমতা আমাদের থেকে কোনো অংশে কম নেই, সেটা আমরা সবাই জানি। কিন্তু বস, আমার আরও একটা বিষয় নিয়ে সন্দেহ হয়। এইটুকু বলে কবির চুপ হয়ে গেল। আরও কিছু একটা বলতে চাইছে, বাট সিয়ামের ভয়ে বলার সাহস পাচ্ছে না। কথার মধ্যে কবির এভাবে থেমে যাওয়ায় সিয়াম ভ্রু কুঁচকে কবিরের দিকে তাকাল। তারপর সন্দিহান কণ্ঠে কবিরের দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ করে গেলি কেন? বল, তোর আর কি বিষয় নিয়ে সন্দেহ হয়? কবির ভয়ে ভয়ে বলল, বস, আমার মনে হয় আহান খান বেঁচে আছে। কথাটা শোনার সাথে সাথে সিয়াম ওর সামনে থাকা একটা চেয়ার লাথি দিয়ে ফেলে দিয়ে চিল্লিয়ে বলল, ওয়াট, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? ওই লাশটার DNA রিপোর্ট বলছে ওটা আহান খানের লাশ। তাহলে ও বেঁচে থাকবে কিভাবে? কবির সিয়ামের দিকে তাকিয়ে একটু মলিন হেসে বলল, বস, এই কথা আপনি বলছেন? আপনার থেকে ভালো আর আহান খানকে চিনে? উনি আপনার কতগুলো বিজনেস বন্ধ করিয়েছে, আপনাকে কতবার জেলে পাঠিয়েছে হিসেব নেই, তার উপর আবার কয়েকবার আপনাকে মেরেও ছিল। শুধু আপনি কেন, উনি তো সব মাফিয়াদের পিছনে লেগে থাকেন। যারাই অবৈধ কাজ করে তাদেরকে ধরেই জেলে পাঠিয়ে দেন। ওনাকে তো আর কম লোক মারতে চাননি, কিন্তু আজ অবধি কেউ কিচ্ছু করতে পারেনি। যারাই ওনাকে মারতে গেছে সবাই হয় বোকা হয়ে ফিরে এসেছে, না হলে আর ফিরেই আসেনি। তাদের লাশটা অবধি কেউ খুঁজে পায়নি। যে এত কিছু করতে পেরেছে সে সামান্য একটা DNA রিপোর্ট চেঞ্জ করতে পারবে না? আহান খানের জন্য এইসব রিপোর্ট চেঞ্জ করা তো বায় হাত কাখেল। কথাগুলো বলেই কবির সিয়ামের দিকে তাকাল। তাকিয়েই ওর কলিজার পানি শুকিয়ে গেল।
সিয়াম ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। কবির ভয়ে মাথাটা নিচু করে ফেলল। সিয়াম দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার দলের লোক নাকি আহান খানের দলের লোক? তোকে কি আমি আহান খানের গুণগান গাওয়ার জন্য বেতন দিই? বুঝেছি, তোরও পাখনা গাজিয়েছে। ওয়েট, তোকেও আহান খানের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। বলেই সিয়াম যেই এগিয়ে গিয়ে সামনের টেবিল থেকে পিস্তলটা হাতে নিতে যাবে তখনই কবি গিয়ে সোজা সিয়ামের পায়ে ধরে বসে পড়ল, তারপর ভীত স্বরে বলল, বসো। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কথাটা ওভাবে বলিনি। আমি বলতে চেয়েছি যে আমাদের গোডাউনগুলোতে হয়তো আহান খানই আগুন লাগিয়েছে। একবার ভেবে দেখুন, ও যদি এখনও বেঁচে থাকে আর এই কাজটা করে থাকে, তাহলে ফিরে এসে আমাদের সবার কি অবস্থা করবে? কবিরের কথা কানে আসতেই সিয়াম শান্ত হয়ে গেল। ওর মনের মধ্যে ভয়ে এসে বাসা বাঁধল। তবে ও সেটা কাউকে বুঝতে দিল না। ফেইজ রিকশন একদম স্বাভাবিক রাখল। ও তো সত্যিই এটা ভাবেনি, আহান খান যদি বেঁচে ফিরে আসে তাহলে ওদের সবার কি হবে? আদৌ কি ওরা কেউ আহান খানের হাত থেকে বাঁচতে পারবে? না, বাঁচার কোনো সম্ভাবনাই নেই। একবার যদি আহান খান জানতে পারে ওদের উপর একটা ব্ল্যাক স্নেক গ্যাংয়ের লোকেরা করেছে তাহলে পুরো গ্যাংটা ধ্বংস করে দিবে। সিয়াম কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবল। তারপর একটা শয়তানি হাসি দিয়ে কবিরের দিকে তাকিয়ে ওকে চোখের ইশারায় দাঁড়াতে বলল। সিয়ামের ইশারা বুঝতে পেরে কবিরও উঠে দাঁড়াল। সিয়াম এক হাত কবিরের কাঁধে রেখে বলল, আহান খান যদি বেঁচেও থাকে তাহলেও আমাদের কিচ্ছু করতে পারবে না। এমন ব্যবস্থা করব শুধু আহান খান না, ওর ভাইদেরও কিছু করার থাকবে না। ওরা সবাই যতই স্ট্রং আর সাহসী হোক না কেন, ওরা সবাই একজনের কাছে ফুটবল। এইবার ওদের সেই ফুটবল পয়েন্টটাকেই আমাদের টার্গেট বানাবো। সিয়ামের কথা শুনে কবির প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকাল। কবিরের এমন চাহনি দেখে সিয়ামের ঠোঁটের কোণে একটা রহস্যজনক হাসি ফুটে উঠল। রাতও সকাল 9:45। বেডের উপর গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে মেঘ। ওর বেডের পাশে চেয়ারের উপর বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আলিশা। হাত বুলানোর সাথে মাঝে মাঝে নিজের চোখের কোণে জমে থাকা পানিটা হাতের বুড়ো আঙুল দিয়ে মুছে নিচ্ছে। ওর পাশেই দিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেস্কের উপরে রাখা মেঘের মেডিসিনগুলো চেক করছে। দুপুর থেকে এখানে সারিকা সাইফা ছিল, দিশা আর আলিশা একটু আগেই এখানে এসেছে। ওরা আসার পর আহির আর মিহির সারিকা সাইফাকে বাসায় দিয়ে আসতে গেছে। আহির আর মিহির একেবারে মোনা খান আর মীরা রহমানকে রাতের খাবার খাইয়ে তারপর আবার এখানে আসবে। আপাতত মেঘের বাড়ির লোক, আহানের বাড়ির লোক সবাই সারিকা সাইফাদের বাড়িতেই আছে। এর মধ্যে একবার মেঘের ফুপিরা চাচ্চুরা সবাই এসেছিল মীরা রহমানদের সাথে দেখা করতে, আহানের যেদিন দাফন করা হয়েছে ওই দিন। ওনারা মেঘের সাথেও হসপিটালে দেখা করতে আসতে চেয়েছিলেন, কিন্তু আহির আর মিহির এক কথায় জানিয়ে দিয়েছে হসপিটালে ওরা ছাড়া আর কাউকে এলাও করা হবে না। ওরা মেঘের সেফটি নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, তাই পুরো হসপিটালে করা সিকিউরিটির ব্যবস্থা করেছে। মেঘের কেবিনের বাইরেও সিকিউরিটি গার্ড দাঁড় করিয়ে রেখেছে। ওই কেবিনে আহির, মিহির, হিয়ান, অভি, দিশা, রিজা, আলিশা, সারিকা, সাইফা আর কয়েকজন ডক্টর নার্স ছাড়া এখন পর্যন্ত অন্য কেউ আসেনি। ইনফ্যাক্ট আসিফ খান, আজম রহমান, হিয়ানের বাবা, চাচ্চু কাউকে ওরা ভিতরে আসতে দেয়নি। ওনারা সবাই বিষয়টা নিয়ে বিরক্ত হলেও আহির মিহিরকে কিছু বলেনি, কারণ ওনারা জানেন ওরা যা করবে মেঘের ভালোর জন্যই করবে। মেঘের চেহারা থেকে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। চেহারার ক্ষতগুলো এখন একদম শুকিয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও একটু একটু দাগ রয়ে গেছে। তবে চেহারা আর শরীর থেকে ক্ষতগুলো শুকিয়ে গেলেও ওর শরীর এখনও অনেক ফুটবল, একটুতেই অঙ্গান হয়ে পড়ে যায়। খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। কিছু খাওয়াতে গেলে জোর করে খাওয়াতে হয়। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ শুধু আহানের কাছে যাবে বলে পাগলামি করে। হাতের কাছে যা পায় তাই ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। যখন অতিরিক্ত পাগলামি শুরু করে তখন ডক্টরেরা বাধ্য হয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এখন পর্যন্ত এইভাবেই চলছে, তবে ডাক্তারেরা জানিয়েছেন এইভাবে বারবার ঘুমের ঔষধ দিয়ে ওকে রাখা যাবে না। প্রত্যেকদিন একরম পাগলামি করতে থাকলে মেঘকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে, এছাড়া ওকে সুস্থ করার আর কোনো উপায় নেই। দাড়ি দিশা মেডিসিনগুলো প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে মিলিয়ে আলাদা করে রাখছিল, তখনই ওর ব্যাগের মধ্যে থেকে ফোনটা ভাইব্রেট করে উঠল। ও ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল হিয়ানের নম্বর থেকে কলটা এসেছে। তাই ও ফোনটা নিয়ে কেবিনের বাইরে চলে গেল। রোগীর পাশে বসে ফোনে কথা বলাটা ডক্টরেরা এলাও করেন না, কারণ এতে রোগীর প্রবলেম হতে পারে।
দিশা কেবিনের বাইরে এসে এক সাইডে গিয়ে ফোনটা রিসিভ করল, তারপর বলল, হিয়ান ভাইয়া আপনারা কোথায়, এখানে কখন আসবেন? দিশা কথাটা শেষ করতেই ওপাশ থেকে অভির কণ্ঠস্বর ওর কানে ভেসে এলো। অভি তড়িঘড়ি করে বলল, মিস দিশা আমি হিয়ান না অভি। অভির কথা শুনে দিশা অবাক হল, কারণ একে তো অভি ওকে সবসময় মিস বিশা বলে ডাকে, তার উপর ওর কণ্ঠ শুনে মনে হচ্ছে ওরা কোনো প্রবলেমে আছে। দিশা একটু চিন্তিত স্বরে বলল, জি বলুন। অভি বলল, মিস দিশা যা বলছি চুপচাপ শুনবেন, একদম রিয়্যাক্ট করবেন না, যথাসম্ভব নিজেকে নর্মাল রাখার চেষ্টা করবেন। ওকে ওকে, বাট আপনার কি হয়েছে সেটা তো বলবেন, আপনার কথাগুলো এরকম শোনাচ্ছে কেন? অভি হাঁপানোর স্বরে বলল, একটু আগে আমার আর হিয়ানের উপর অ্যাটাক করা হয়েছিল। তাও আবার কারা করেছে জানেন? আমাদের নিজেদের সিকিউরিটি গার্ডেরা। শুধু আমাদের উপরেই না, আহির, মিহির, সারিকা, সাইফা, ওদের উপরেও একই সময়ে ওদের সাথে থাকা লোকেরাই অ্যাটাক করেছে। এখন ওদের কি অবস্থা জানি না, তবে আমরা এখন পর্যন্ত সেফ আছি, কিন্তু কতক্ষণ থাকব বলতে পারছি না। এইটুকু শুনতাই দিশা মাথা চক্কর দিয়ে উঠল, ভয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগল। এভাবে সবার উপরে একসাথে কেন অ্যাটাক হয়েছে ও সেটাই বুঝতে পারছে না। ওপাশ থেকে অভি শান্ত স্বরে বলল, দিশা প্লিজ কোনো রিয়্যাক্ট করবেন না, নিজেকে নর্মাল রাখার চেষ্টা করুন। দেখুন আপনি যদি এখন ভয় পান তাহলে আপনারাও প্রবলেমে পড়ে যাবেন। দিশা কাপা কাপা কণ্ঠে বলল, মানে? অভির বলল, হসপিটালে আমাদের যেই গার্ডরা আছে হয়তো তাদেরও সবাইকে টাকা দিয়ে কেনা হয়েছে। আমি যদি খুব ভুল না হই তাহলে ওরাও হয়তো আপনাদের উপর একটু পরেই অ্যাটাক করবে। এইবার সবকিছু আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি এখন ভয় পেয়ে চেঁচামেচি করেন তাহলে ওরা হয়তো আপনাদের উপরে এক্ষুনি অ্যাটাক করবে। তাই যতটা পারবেন নিজেকে নর্মাল রাখার চেষ্টা করুন। জাস্ট কিছুটা সময় ম্যানেজ করে নিন, তার মধ্যে আমরা ওখানে পৌঁছানোর চেষ্টা করছি। অভি কথাটা শেষ করতে না করতেই ওর কানে দিশার চিৎকারের শব্দ ভেসে এলো, আর সাথে সাথে ফোনটাও কেটে গেল। ও পর দিশার নম্বরে কয়েকবার কল করল, রিং হচ্ছে কিন্তু কেউই ফোন রিসিভ করছে না। অভি রাগে ফোনটা ছুঁড়ে মেরে হিয়ানের দিকে তাকিয়ে বলল, ও শিট, সব শেষ, ওদের উপরেও অ্যাটাক করা হয়েছে। তাড়াতাড়ি ড্রাইভ কর প্লিজ, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। অভির কথা শুনে হিয়ান গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। অভি জোরে জোরে দুটো শ্বাস নিয়ে পকেট থেকে ওর নিজের ফোনটা বের করে কাউকে একটা কল করল, তারপর শান্ত স্বরে বলল, তোর মেঘ পরি বিপদে আছে, তাই যা করবি তাড়াতাড়ি কর। কথাটা হিয়ানের কানে আসার সাথে সাথে ও হঠাৎ করেই গাড়িতে ব্রেক করে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর অবাক চোখে অভির দিকে তাকাল, দেখল অভির ঠোঁটের কোণে বাঁকা হাসি। অভি ফোনটা পকেটে রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে তাকাতেই দেখল হিয়ান প্রশ্নবোধক চাহনিতে ওর দিকেই তাকিয়ে আছে। হিয়ানকে এভাবে তাকাতে দেখে অভি ওর ঘাড়টা একটু বাঁকা করে একটা শয়তানি হাসি দিল। এতেই হিয়ান যা বোঝার বুঝে গেল। হিয়ানও সামনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে নিজেকে স্বাভাবিক করে আবার গাড়িতে স্টার্ট দিয়ে স্পিড বাড়িয়ে দিল। দাঁড়ি। এদিকে দিশার চিৎকার শুনে আলিশা দৌড়ে কেবিন থেকে বাইরে বের হয়ে আসল। এসে দেখল দিশা ফ্লোরে পড়ে আছে, ওর মাথার পিছন ব্লাড পড়ছে। দিশার পাশেই হাতে হকিস্টিক নিয়ে ওদের কেবিনের বাইরে যে দুজন গার্ড দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়ে আছে। আলিশা অবাক হয়ে একবার দিশার আরেকবার ওই গার্ডগুলোর দিকে তাকাল। ও বিশ্বাসই করতে পারছে না ওদেরই গার্ডরা এভাবে দিশাকে মেরেছে। আলিশা দৌড়ে দিশার কাছে আসতে যাবে, তার আগেই দিশা এক হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরে আলিশাকে উদ্দেশ্য করে চিল্লিয়ে বলল, আপি এখানে এসো না প্লিজ, তুমি মেঘের কাছে যাও, ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, এরা হয়তো মেঘকে মারতে এসেছে। দিশার কথা শুনে গার্ডগুলো পিছনে তাকালো, দেখল পিছনে আলিশা দাঁড়িয়ে আছে। ওরা দৌড়ে গিয়ে আলিশাকে ধরতে যাবে, তার আগেই আলিশা দৌড়ে কেবিনে ঢুকে দরজা লক করে দিল। কিন্তু লাভ হল না, ওরা 4-5 জন গিয়ে দরজাটা ভেঙে ফেলল। আলিশা মেঘকে নিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই কেউ এসে ওর মাথায় জোরে একটা বাড়ি মারল। ও সাথে সাথে ধপ করে ফ্লোরে লুটিয়ে পড়ল। তারপর নিভু নিভু চোখে সামনে তাকিয়ে দেখল সেই লোকগুলো মেঘের মুখে ক্লোরফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে যাচ্ছে। আলিশার চোখের কোণা দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও বিড়বিড় করে বলল, তুমি কেন চলে গেলে আহান ভাইয়া? দেখো তুমি জাস্ট কয়েকটা দিন নেই তাতেই সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। প্লিজ তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসো। এইটুকু বলতেই আলিশার চোখ দুটো বন্ধ করে নিল, ওর শরীরটা একদম নিস্তেজ হয়ে গেল।
চোখে মুখে পানির ঝাপটা পড়তেই মেঘ পিটপিট করে চোখ খুলে তাকাল। মাথাটা কেমন ভার হয়ে আছে, চোখের মধ্যে জলে যাচ্ছে, ভালো করে তাকাতে অবধি পারছে না। ও কোনো রকম সামনে তাকাতেই দেখতে পেল কালো মুখোশ পরা একটা ছেলে ওর সামনে চেয়ারে বসে আছে। আর তার পিছনে ওই রকম সেইম কালো মুখোশ পরা 4-5 জন ছেলে দাঁড়িয়ে আছে। মেঘ এদের দেখে ভয়ে জড়সড় হয়ে গেল। এইভাবে চোখের সামনে হঠাৎ করে এতগুলো ছেলেকে মুখোশ পরা অবস্থায় দেখে ওর হাত পা কাঁপতে লাগল। কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগল। মেঘের এমন অবস্থা দেখে লোকগুলো হাহা করে হাসতে লাগল। চেয়ারে বসে থাকা ছেলেটা হাসতে হাসতে ব্যঙ্গ করে বলল, এই মেয়ে নাকি আবার আহান খানের গার্লফ্রেন্ড? যে আহান খানকে 50 জন মানুষ একসাথে অ্যাটাক করলে ভয় পায় না, তার গার্লফ্রেন্ড মা এই কয়েকজন ছেলেকে দেখেই ভয় পেয়ে গেল। কথাটা বলেই লোকটা অট্টহাসিতে ফেটে পড়ল। সাথে পিছনের লোকগুলোও হাসতে লাগল। এদের এভাবে হাসতে দেখে মেঘ ভয়ে কেঁদে দিল। ওকে কাঁদতে দেখে ছেলেগুলো হাসি থামিয়ে দিল। চেয়ারে বসে থাকা ছেলেটা মেঘের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি সিয়াম, ব্ল্যাক স্নেক গ্যাংয়ের লিডার। সেদিন রাতে তোমাদের উপর যারা অ্যাটাক করেছিল তারা আমার দলের লোক ছিল। আসলে সেদিন ওরা একটা ভুল করেছিল। আহান খানকে মেরে ফেলেছিল, বাট তুমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলে। তাই আমি এখন ওদের ভুলটা শোধরানোর জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম। একদম ভয় পেও না, আমি তোমাকে এত সহজে মারব না। তিলে তিলে কষ্ট দিয়ে মারব। আহান খানকে মেরে ফেলেছিল। কথাটা কানে আসতেই মেঘের মাথা কাজ করা বন্ধ করে দিল। ওর সামনের সব কিছু ঘুরতে লাগল। হাত পা সব অবশ হয়ে গেল। ও স্ট্যাচু হয়ে বসে ভাবলেশীন দৃষ্টিতে সিয়ামের দিকে তাকিয়ে রইল। ওর চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে গাল বেয়ে পড়তে লাগল। ওকে এভাবে বসে থাকতে দেখে সিয়াম নিজের হাতটা সরিয়ে নিয়ে এসে একটু আফসোস করার ভান করে বলল, আহারে বেচারি আহান খানের মৃত্যুর কথা শুনে শোকে একদম পাথর হয়ে গেছে, হ্যান্ডশেকটা অবধি করতে পারছে না। থাক বেবি, তোমাকে এত কষ্ট পেতে হবে না। চিন্তা করো না, আমি তোমাকেও খুব তাড়াতাড়ি আহান খানের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সিয়ামের কথায় মেঘের কোনো নড়চড় হল না। ও ওভাবেই স্ট্যাচু হয়ে বসে রইল। সিয়াম মুখ বাঁকিয়ে ওর পিছনে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, বুঝলি ম্যাডামের মনে হয় বিশ্বাস হচ্ছে না, ওনার বয়ফ্রেন্ড আর বেঁচে নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা প্রমাণ সাথে করেই নিয়ে এসেছি। বলেই ওর প্যান্টের পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও ওপেন করে মেঘের সামনে ধরল। ভিডিওটায় সেই ডেড বডিটার দাফনের দৃশ্য দেখা যাচ্ছে, সাথে বাড়ির লোকদের সবার কান্নাকাটির ভিডিও। আর DNA টেস্টের রিপোর্ট দেখে যে ডক্টরেরা কনফার্ম করে বলেছিলেন এটা আহানেরই লাশ, সেই সব কিছু ভিডিওটার মধ্যে ক্যাপচার করা হয়েছে। মেঘ সম্পূর্ণ ভিডিওটা দেখে হাউমাউ করে কেঁদে দিল। এত কিছু হয়ে গেছে অথচ ও এখন পর্যন্ত কিচ্ছু জানতে পারল না। মেঘের আর বুঝতে বাকি রইল না, এইজন্যই ওকে এতদিন কেউ আহানের সাথে দেখা করতে দেয়নি। মেঘকে এভাবে কাঁদতে দেখে সিয়াম একটা শয়তানি হাসি দিল, তারপর মেঘের দিকে একটু একটু ঝুঁকে বলল, এটুকুতেই এভাবে কেঁদো না বেবি, তোমার জন্য তো আরও কষ্ট অপেক্ষা করছে। জানো তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? কারণ প্রথমে তোমাকে আমার দলের এই ছেলেগুলোর বেড পার্টনার করা হবে, তারপর সেই প্রাইভেট মোমেন্টের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে। সিয়ামের কথা কানে আসতেই মেঘের কান্না অটোমেটিক থেমে যায়। ও ভয়ার্ত চোখে সিয়ামের দিকে তাকাল। ওকে এভাবে তাকাতে দেখে সবাই আবারও হাহা করে হেসে দেয়। মেঘ কি করবে বুঝতে না পেরে চেয়ার থেকে দাঁড়িয়ে ছেলেগুলো যে দিকে দাঁড়িয়ে ছিল তার বিপরীত দিকে ঘুরে জোরে একটা দৌড় দেয়। মেঘ হঠাৎ যে এইভাবে দৌড় দিবে সেটা ওরা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ওরা ভেবেছিল মেঘ অনেক ফুটবল, তাই ওরা কেউ মেঘের হাত পা বাঁধেনি। মেঘ দৌড় দিতেই ছেলেগুলো দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেলে। মেঘ ছেলেগুলোর হাত থেকে ছোটার জন্য ছটফট করছে, কিন্তু ওদের 4-5 জনের শক্তির সাথে পেরে উঠছে না। সিয়াম বসা থেকে দাঁড়িয়ে মেঘের সামনে এসে ওর গাল জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এখান থেকে পালানো এত সহজ না বেবি। আর একবার যখন তোমাকে ধরতে পেরেছি তখন প্রাণ নিয়ে আর এখান থেকে বের হতে পারবে না। আগে তোমার সম্মান নিব, তারপর তোমার প্রাণটা। বলেই মেঘের গালটা ছেড়ে দিয়ে একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, যা, ইনজেকশনটা নিয়ে আয়। ছেলেটা সিয়ামের কথায় সম্মতি জানিয়ে রুম থেকে বাইরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর হাতে একটা ইনজেকশন নিয়ে আবার ফিরে এলো। ইনজেকশন দেখেই মেঘ ভয়ে আবার কেঁদে দিল। ওর বুকের মধ্যে হাতুড়ি পেটাতে লাগল। সিয়াম ছেলেটার হাত থেকে ইনজেকশনটা নিয়ে মেঘের হাতে পুশ করল।
ইনজেকশনটা পুশ করার সাথে সাথে মেঘ একটা চিৎকার দিল। যেখানে ইনজেকশনটা পুশ করা হয়েছে সেখান থেকে ওর হাত জ্বলে যাচ্ছে। ইনজেকশনটা পুশ করতেই ছেলেগুলো ওকে ছেড়ে দিল। মেঘ হাতটা চেপে ধরে ফ্লোরে বসে কাঁদতে লাগল। সিয়াম ওর পাশে হাঁটু ভেঙে বসে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? হাতের মধ্যে নিশ্চয়ই খুব জ্বালা করছে। বাট ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে সব কিছু ভালো লাগবে। মেঘ কাঁদতে কাঁদতে বলল, এটা কিসের ইনজেকশন ছিল? আমার হাত এত জ্বলছে কেন? ওটা ড্রাগস ছিল, যেটা তোমার শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে আর তুমি একদম শান্ত হয়ে যাবে। বলেই সিয়াম বসা থেকে উঠে দাঁড়িয়ে সেই ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, আমি এখন যাচ্ছি। তোরা তোদের কাজ শেষ করে এই মেয়েটার হাত পা বেঁধে এখানেই ফেলে রাখবি। কথাটা বলে সিয়াম রুম থেকে বেরিয়ে গেল। আমি এখন যাচ্ছি। তোরা তোদের কাজ শেষ করে এই মেয়েটার হাত পা বেঁধে এখানেই ফেলে রাখবি। কথাটা বলে সিয়াম রুম থেকে বেরিয়ে গেল। সিয়াম বেরিয়ে যেতেই ওদের মধ্যে থেকে একটা ছেলে গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল। মেঘ ইনজেকশন দেওয়ার জায়গাটা হাত দিয়ে চেপে ধরে ভয়ার্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ও অনুভব করল ওর মাথার মধ্যে কেমন ঝিম ধরে গেছে। চোখের সামনে সবকিছু দুটো দুটো দেখছে। শরীর আস্তে আস্তে কেমন ফুটবল হয়ে যাচ্ছে। ও ঝপসা চোখে সামনে তাকিয়ে দেখতে পেল ছেলেগুলো ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের এভাবে তাকাতে দেখে ঘৃণায় মেঘের গা গুলিয়ে উঠছে। ওদের মধ্যে থেকে একটা ছেলে ফোনের ক্যামেরা অন করে মেঘের দিকে ধরে ভিডিও করতে লাগল। আরেকটা ছেলে মেঘের দিকে তাকিয়ে বাজে একটা হাসি দিয়ে ওর দিকে এক পা করে এগিয়ে যেতে লাগল। ছেলেটা যত মেঘের দিকে এগিয়ে যাচ্ছে, মেঘ তত পিছনের দিকে সরে যাচ্ছে। মেঘকে এভাবে পিছাতে দেখে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। মেঘ পিছাতে পিছাতে একসময় ওর পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল। ছেলেটাও সুযোগ পেয়ে মেঘের উপরে ঝাঁপিয়ে পড়ল। মেঘ ছটফট করছে ছেলেটার থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু ওর শরীরে একটুও জোর নেই। তার উপর শরীর কেমন কাঁপছে। মেঘ ছেলেটাকে যত দূরে সরাতে চাচ্ছে, ছেলেটা তত ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। ছেলেটার সাথে ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে মেঘের হাত ছেলেটার কোমরে চলে যায়। মেঘ বুঝতে পারে ছেলেটার কোমরে প্যান্টের সাথে কিছু একটা গোজা আছে। ও ভালো করে সেটার উপর হাত রাখতেই বুঝে যায় ওটা একটা রিভলভার। মেঘ চট করে টান দিয়ে রিভলভারটা বের করে এনে ছেলেটার পেটে চেপে ধরে। গানটা চেপে ধরতেই ছেলেটার হুঁশ ফিরে আসে। ও ছিটকে মেঘের থেকে দূরে সরে যায়। মেঘ গানটা ছেলেটার দিকে তাক করে রেখেই আস্তে আস্তে উঠে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে। মেঘের হাতে রিভলভার দেখে সব ছেলেগুলোর মুখ ফ্যাকাশে হয়ে যায়। মেঘ দেয়াল ধরে ধরে বসা থেকে দাঁড়িয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, খবরদার আমার দিকে কেউ এক পাও এগোলে তার গায়ে গুলি করতে দ্বিতীয়বার ভাবব না। আপনাদের জন্য ভালো এটাই হবে আমাকে এখান থেকে যেতে দিন, না হলে সবাইকে মেরে দিব। যেই ছেলেটা মেঘের সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল সেই ছেলেটা বলল, দেখ ওটা কোনো খেলনা না, ওটা আমাকে দিয়ে দে, যে কোনো সময় ওটা থেকে গুলি বেরিয়ে যেতে পারে। মেঘ এলোমেলো পায়ে ছেলেটার দিকে একটু এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটা যে কোনো খেলনা না সেটা আমিও জানি, তাই তো বলছি আমাকে যেতে দে, না হলে সত্যি সত্যি এটা থেকে গুলি বের হবে, আর সেগুলো সব গিয়ে তোদের গায়ে লাগবে। ছেলেগুলো অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের মতো শান্ত, ভদ্র, বোকা টাইপের একটা মেয়ে যে এইরকম ভাবে ওদের হুমকি দিবে সেটা ওরা ভাবতেও পারেনি। যেখানে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে অবধি পারছে না, সেখানে এতগুলো ছেলেকে একটা একা মেয়ে হয়ে মারার হুমকি দিচ্ছে। একটা ছেলে বিদ্রূপের স্বরে বলল, হুহো ঠিক মতো তো দাঁড়াতেই পারছিস না, এখান থেকে পালাবি কি করে? মেঘ তাচ্ছিল্য হেসে বলল, পালাতে না পারলে দরকার হলে নিজেকে শেষ করে দিব, কিন্তু তবুও তোদের মতো জানোয়ারদের আমার শরীরটাকে ভোগ করতে দিব না। বলেই মেঘ রিভলভারটা ওদের দিকে পয়েন্ট করেই এক পা পিছিয়ে যেতে লাগল। যেতে যেতে রুমের দরজার কাছে এসে এক হাত দিয়ে খুব সাবধানে দরজাটা খুলে বের হয়ে বাইর থেকে দরজা লক করে দিল। ছেলেগুলো ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে আর মেঘকে উল্টাপাল্টা ভাষায় গালি দিচ্ছে। মেঘের আপাতত সেদিকে কোনো খেয়াল নেই। ও কোনো রকম ঢুলতে ঢুলতে সামনে এগোতে লাগল। সামনে এগিয়ে আসতেই দেখতে পেল এটা একটা গোডাউন, আর ওটা এই গোডাউনটার মধ্যেই পরিত্যক্ত একটা রুম ছিল। মেঘ দৌড়ে দরজার কাছে গিয়ে আস্তে করে দরজাটা একটুখানি খুলে বাইরে উকি মারতেই দেখল সিয়াম আর ওর সব লোকজন বাইরেই দাঁড়িয়ে আছে। মেঘ দ্রুত দরজাটা আটকে দিয়ে দরজার সবগুলো ছিটকিনি লক করে দিল। সামনের দরজা দিয়ে পালানো কোনোভাবেই সম্ভব নয়।
এদিকে সেই ছেলেগুলো রুমের মধ্যে বসে চেঁচামেচি করছে। যে কোনো সময় সিয়াম আর ওর লোকেরা ওদের আওয়াজ শুনতে পারবে। মেঘ এদিক সেদিকে তাকিয়ে পালানোর জন্য রাস্তা খুঁজতে লাগল। হঠাৎ ওর চোখ গেল গোডাউনটার ওপর প্রান্তের একটা জানালার দিকে। মেঘ দ্রুত পায়ে জানালার কাছে এসে দাঁড়াল। দেখল জানালাটা একদম ছোট, তাই হয়তো কোনো গ্রিলও লাগানো নেই। ও আর বেশি কিছু না ভেবে ভাঙা একটা চেয়ার নিয়ে এসে তার উপর ভর দিয়ে জানালা দিয়ে বাইরে বের হয়ে গেল। জানালাটা ছোট হলেও মেঘ শুকনো থাকায় ওর বের হতে কোনো সমস্যা হল না। দাঁড়ি এদিকে সিয়াম আর ওর দলের কিছু ছেলেদের একসাথে ফোন বেজে ওঠায় সবাই অবাক হল। ফোনের স্ক্রিনে চোখ রাখতেই সবাই বুঝতে পারল ভিতরের সেই ছেলেগুলো কল করেছে। ওরা ফোন রিসিভই করতেই সেই ছেলেগুলো ভিতরে যা যা হয়েছে সব গোড়গোড় করে ওদের বলে দিল। সব শুনে সিয়াম রেগে ফোনটাকে ফ্লোরে একটা আছাড় মারল। তারপর দ্রুত দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজাটা ভিতর থেকে বন্ধ থাকায় অনেকক্ষণ ধাক্কা ধাক্কির পরও খুলতে পারল না। অবশেষে সবাই মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকেই জানালার সামনে চেয়ার দেখতে পেয়ে বুঝে গেল মেঘ ওখান থেকেই পালিয়ে গেছে। ওরা গিয়ে রুমে বন্দি থাকা ছেলেগুলোকে ছাড়িয়ে এনে সবাই মিলে গাড়ি নিয়ে মেঘকে খুঁজতে বেরিয়ে পড়ল। দাঁড়ি এদিকে মেঘ দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছে নিজেও জানে না। একে এত রাত, চারপাশে একদম ঘুটঘুটে অন্ধকার, তার উপরে ড্রাগসটা শরীরে এমনভাবে এফেক্টস করেছে ঠিকভাবে তাকাতে অবধি পারছে না। এক প্রকার চোখ বন্ধ করেই দৌড়াচ্ছে। হাত পা ধীরে ধীরে অবশ হয়ে আসছে, হয়তো আর বেশিক্ষণ এইভাবে দৌড়াতে পারবে না। তবে ও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যদি পালাতে না পারে তাহলে হাতে থাকা পিস্তলটা দিয়ে নিজেকে শেষ করে দিবে। মেঘ দৌড়াচ্ছিল তখনই হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে মেঘের সামনে থামল। গাড়িতে থাকা হেডলাইটের তীব্র রোশনি মেঘের চোখে লাগতেই ও চোখের উপরে হাত চেপে ধরল। তারপর ধীরে ধীরে চোখের উপর থেকে হাত সরাতেই দেখতে পেল ওর সামনে একটা সাদা রঙের গাড়ি দাঁড়ানো, আর গাড়ির মধ্যে কিছু লোক বসা যাদের সবার মুখে কালো মাস্ক লাগানো। মেঘ ভাবল এগুলো হয়তো সিয়ামের লোক, তাই ও অন্য দিকে দৌড় দিল, কিন্তু সেদিকে থেকেও একটা গাড়ি এসে ওর সামনে ব্রেক করল। ও গাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখল এই লোকগুলো একদম সেইম ধরনের মাস্ক পরে আছে। ও পিছনে ঘুরে আবারও দৌড় দিতে নিলেই দুদিক থেকে দুটো গাড়ি এসে ওকে ঘিরে ধরল। মেঘ চারপাশে তাকিয়ে দেখল ওর পালানোর কোনো পথ নেই, গাড়ি চারটা ওকে চারদিক থেকে ঘিরে রেখেছে। মেঘের চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগল। এত চেষ্টা করেও শেষ পর্যন্ত এদের থেকে পালাতে পারল না। এবার হয়তো ওরা ওকে আবার ধরে নিয়ে যাবে, তারপর শেয়াল কুকুরের মতো ওর শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মেঘের এসব ভাবনার মধ্যেই ওর সামনে দাঁড়িয়ে থাকা সাদা রঙের একটা গাড়ির দরজা খুলে দুজন মাস্ক পরা ছেলে বের হয়ে অন্য একটা গাড়ির কাছে গিয়ে সেটার পিছনের দরজাটা খুলে দিয়ে সরে দাঁড়াল। দরজাটা খুলতেই সেখান থেকে কালো হুডি পরা একটা লোক বের হয়ে আসল। লোকটা তার পুরো শরীর কালোতে আবৃত করে রেখেছে। মেঘ ঝপসা চোখে দেখতে পেল লোকটা ধীর পায়ে ওর দিকেই এগিয়ে আসছে। মেঘ শুকনো একটা ঢোক গিলে হাতে থাকা রিভলভারটা লোকটার দিকে পয়েন্ট করল, কিন্তু তাতে লোকটার কোনো ভাবান্তর হল না। লোকটা নির্লিপ্ততা ভঙ্গিতে আস্তে আস্তে মেঘের কাছে চলে আসল। লোকটাকে এতটা কাছে আসতে দেখে মেঘ কোনো উপায় না পেয়ে নিজেই পিছাতে লাগল। ও চাইলেও কিছু করতে পারছে না, কারণ ভয়ে ওর হাত পা কাঁপছে। মেঘ পিছিয়ে যেতে যেতে হঠাৎ করেই ওর গা গুলিয়ে উঠল, হাত পা একদম অবশ হয়ে গেল, হাত থেকে রিভলভারটা মাটিতে পড়ে গেল, চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। মেঘ আর স্থির থাকতে পারল না, মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই এক জোড়া বলিষ্ঠ হাত এসে ওকে ধরে আষ্টেপৃষ্ঠে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ খুলে তাকাল মেঘ। তাকাই ঝাপসা চোখে দেখতে পেল কেউ ওর দুই পাশে দুহাত রেখে ভর দিয়ে ওর দিকে ঝুঁকে আছে। তার চুল থেকে টুপটুপ করে পানির ফোঁটা এসে ওর চোখে মুখে পড়ছে। ও কয়েকবার পিটপিট করে চোখের পলক ফেলে সামনে তাকাতেই ওর চোখ আটকে গেল সামনে থাকা সুদর্শন ব্যক্তিটির উপর। মেঘ হতবম্ব হয়ে ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। ও ব্যক্তিটিকে দেখে এতটাই অবাক হয়েছে যে চোখের পলক ফেলতে ভুলে গেছে। মেঘকে এভাবে শোকড হয়ে তাকাতে থাকতে দেখে ব্যক্তিটি একটা মুচকি হাসি দিয়ে মেঘের দিকে একটু ঝুঁকে ওর নাকে নিজের নাক ঘষে বলল, হোয়াট হ্যাপেন সুইট হার্ট, এত শোকড হওয়ার কি আছে? লোকটার কথা শুনে মেঘের হুঁশ ফিরে আসল। ও আর এক মুহূর্তও দেরি না করে শক্ত করে লোকটাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। লোকটা জাস্ট দুহাতে হালকা ভর দিয়ে মেঘের দিকে ঝুঁকেছিল, তাই মেঘ এইরকম হঠাৎ ঝাপটে ধরায় লোকটা টাল সামলাতে না পেরে মেঘের উপরে পড়ে গেল।
পরেই সাথে সাথে আবার উঠতে চেষ্টা করল, কিন্তু মেঘ এমনভাবে ঝোপটে ধরে আছে যে উঠতেই পারছে না। লোকটা মৃদু স্বরে মেঘকে উদ্দেশ্য করে বলল, কি হলো মেঘ পরি, কাঁদছ কেন? লোকটার কথা মেঘের কান অব্দি গেলেও ও কিছুই বলল না, বরং ও লোকটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। লোকটা নিজের এক হাত মেঘের মাথায় রেখে আদুরে স্বরে বলল, মেঘ পরি, এইভাবে কাঁদছ কেন? এখানে কান্নার কি হলো? তুমি জানো না আমি তোমার কান্না একদম সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয়। প্লিজ কান্না থামাও, না হলে কিন্তু আমিও এক্ষুনি কেঁদে দিব। সেই ব্যক্তিটি আর কেউ নয়, আহান। মেঘ আহানকে ছেড়ে দিয়ে ওর পিঠে এলোপাথারি কিল ঘুষি দিতে দিতে বলল, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমার জন্য আপনার একটুও কষ্ট হয় না। কষ্ট হলে আমাকে ছেড়ে এত দূরে থাকতে পারতেন না। আপনি খুব 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 খারাপ, একদম বাজে একটা লোক। বলেই মেঘ ইচ্ছে মতো আহানকে মারতে লাগল। আহান কোনো রকম মেঘকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ছিটকে বেডের অন্য পাশে গিয়ে উঠে বসে পিঠ ডলতে লাগল। তারপর মেঘের দিকে তাকিয়ে চেহারাটা একদম বাচ্চাদের মতো করে কান্নার ভান ধরে বলল, আমি এখানে থাকব না, আবার সবাইকে ছেড়ে চলে যাব। যখন থেকে এসেছি সবাই শুধু মেরাই যাচ্ছে। আমাকে কেউ ভালোবাসে না। আহানের এমন অভিনয় দেখে মেঘ কান্নার মধ্যেও ফিক করে হেসে দিল। মেঘকে হাসতে দেখে আহান আবারও একই ভঙ্গিতে বলল, ওই দেখো, আমাকে কাঁদতে দেখে এই মেয়ে আবার হাসছে। আমি আর এখানে থাকব না। আমাকে কেউ একটা উড়ন্ত ঘোড়া এনে দাও, আমি উড়ে উড়ে এখান থেকে চলে যাই। আহানের এমন অভিনয় আর বাচ্চা বাচ্চা কথা শুনে এবার মেঘ খিলখিল করে হেসে দিল। মেঘকে হাসতে দেখে আহানও ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ঝুলিয়ে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘের কান্নারত অশ্রুসিক্ত চোখ আর ঠোঁটের খিলখিল করা হাসিতে ওকে যেন এখন কোনো এক মায়া রাজ্যের মায়া কুমারীদের মতো লাগছে। এই মুহূর্তে এই মায়া কুমারীর দিকে তাকালে যে কেউ ঘায়েল হতে বাধ্য হবে। আহান নিষ্পলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। কতদিন পর আজকে মেঘের এমন হাসি উজ্জ্বল মুখটা দেখতে পেল। এতদিন মেঘের থেকে দূরে থেকে ওর দম আটকে আসছিল। কতবার ইচ্ছে করেছে এক ছুটে মেঘের কাছে চলে আসতে, কিন্তু সব ইচ্ছে যে পূরণ করতে নেই। মাঝে মাঝে কিছু কিছু ইচ্ছে অপূর্ণ রাখতে হয়, প্রিয়জনদের সুরক্ষিত রাখার জন্য। এসব ভেবেই আহান একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মেঘের দিকে তাকিয়ে এক মলিন হাসি দিয়ে বলল, মায়ে কয়েকটা দিনে নিজের একই অবস্থা করেছ মেঘপরি। তুমি তো সব সময় চাইতে আমি তোমার থেকে দূরে থাকি। তাহলে যখন আমি সত্যি সত্যি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম, তখন তো তোমার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল। কারণ তোমার লাইফ থেকে আহান নামের আপদটা সারা জীবনের মতো চলে গিয়েছিল। তাহলে তুমি এমন পাগলামি কেন করেছ? কেন আমাকে দেখার জন্য এইভাবে কান্নাকাটি করেছ? আহানের কথায় নিমিষেই মেঘের হাসিটা মিলিয়ে গিয়ে চেহারা আবারও কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। চোখে মুখে অদ্ভুত এক বিষাদের ছায়া ফুটে উঠল। কিছুক্ষণের জন্যে মেঘ অতীতের সব কথা ভুলে গিয়েছিল, কিন্তু আহানের প্রশ্নে আবারও এই কয়েকদিনে যা যা ঘটেছে সব ওর মনে পড়তে লাগল। মেঘ আহানের দিক থেকে নিজের চোখ সরিয়ে মাথাটা নিচু করে নিল। তারপর ধীর কণ্ঠে বলল, জানি না কেন পাগলামি করেছি, আর কেন কেঁদেছি সেটাও জানি না, আর জানলেও আপনাকে বলতে চাই না। আমার নিজের মনের অনুভূতিগুলো আমি সিক্রেট রাখতে চাই, কারো সাথে শেয়ার করতে চাই না। কিন্তু ওই লোকগুলো কেন বলেছিল আপনি আর বেঁচে নেই? আর আমাকে যে ভিডিওটা দেখিয়েছিল সেখানেই বা সবাই কার লাশ দাফন করেছিল? সবাই কার জন্যই বা এভাবে কাঁদছিল? আর আপনি এতদিন কোথায় ছিলেন, যখন জানোই না যে তুমি আমার জন্য কেন কেঁদেছিল? তখন তোমার এটা জানারও অধিকার নেই আমি এতদিন কোথায় ছিলাম। যেদিন তোমার সিক্রেট অনুভূতিগুলো আমাকে বলতে পারবে সেদিন না হয় আমিও তোমার সব প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব। বলেই আহান হনহন করে রুম থেকে বেরিয়ে যেতে লাগল। ও হেঁটে দরজা পর্যন্ত আসতেই মেঘ দৌড়ে গিয়ে ওকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে ছেড়ে আবার কোথায় যাচ্ছেন? আহান ঝাঝালো কণ্ঠে বলল, যেখানেই যাই তাতে তোমার কি? ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি তোমার সিক্রেট নিয়েই বসে থাকো, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। আর কাছে আসবেই বা কিভাবে? আমি এক্ষুনি তোমার থেকে দূরে চলে যাব। আর এতটাই দূরে চলে যাব যে তুমি চাইলেও কোনো দিন আমার ধারে কাছে আসতে পারবে না। আহানের কথা শুনে মেঘ আরও শক্ত করে আহানকে জড়িয়ে ধরল। তারপর বলল, না প্লিজ, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনাকে কোথাও যেতে দিব না। আহান তাচ্ছিল্য হেসে বলল, যেতে দিবে না মানে? কে আটকাবে আমাকে? তুমি
পারলে আটকে দেখাও। বলেই আহান মেঘের হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে সামনের দিকে 2 কদম এগিয়ে গেল। আহানকে যেতে দেখে মেঘ গিয়ে সোজা আহানের পা ধরে বসে ফ্লোরে বসে হাউমাউ করে কেঁদে দিল। হঠাৎ মেঘের এমন কাণ্ডে আহান হকচকিয়ে উঠল। ও ভাবতেও পারেনি মেঘ এমন একটা কাণ্ড করে বসবে। মেঘ আহানের পা শক্ত করে ঝাপটে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে কোথাও যাবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। এই কয়েকটা দিনে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি উপলব্ধি করতে পেরেছি আপনাকে ছাড়া আমি কতটা অসম্পূর্ণ। এই কয়েকটা দিন আমি আপনাকে দেখার জন্য কতটা ছটফট করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন শুনেছিলাম আপনি আর বেঁচে নেই তখন আমার পৃথিবী উল্টে গিয়েছিল। তখন কতটা কষ্ট হয়েছে যদি আপনাকে আমি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আর যদি যেতেই হয় তাহলে আমাকে নিজের হাতে খুন করে তারপর যাবেন। কারণ আমার পক্ষে আপনাকে ছাড়া আর একটা সেকেন্ডও বাঁচা সম্ভব না। মেঘের কথা শুনে আহান হতবম্ব হয়ে গেল। ও কয়েক সেকেন্ডের জন্য স্ট্যাচু হয়ে গেল। আহান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি মেঘ ওকে এতটা ভালোবেসে ফেলবে। ও মেঘকে হাত ধরে টেনে দাঁড় করিয়ে শক্ত করে মেঘকে জড়িয়ে ধরল। খুশিতে আহানের চোখে পানি চিকচিক করছে। ও এক হাত মেঘের মাথায় রেখে বলল, এই পাগলি এই রকম কেউ করে? আমি তোমায় ছেড়ে কোথায় যাব? ওগুলো তো জাস্ট আমি এমনিতেই তোমাকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। তুমি জানো তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি কতটা অপেক্ষা করেছি। আর ফাইনালি আজকে আমার এত অপেক্ষার অবসান ঘটেছে। এত অপেক্ষার পর আমি আমার কাঙ্ক্ষিত ওরটা পেয়ে গেছি। মেঘ আহানের বুকে মুখ গুজে ফোপাতে ফোপাতে বলল, প্লিজ আপনি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবেন না। তাহলে আমি মরেই যাব। আহান মেঘের ঘাড়ে মুখ গুজে দিয়ে লো ভয়ে যে বলল, আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেও পারি না। যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব, আর না তোমাকে আমার থেকে দূরে কোথাও যেতে দিব। তুমি শুধুমাই আমার হয়ে থাকবে। তোমার সব কিছুর উপর শুধু আমার অধিকার থাকবে। আজকের পর থেকে যদি তুমি আমি ছাড়া অন্য ছেলেদের কথা কখনো কল্পনাতেও আনো তাহলে আমি তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারবে না। অনেক জ্বালিয়েছ আমাকে, এইবার তোমার পালা। এখন চুপচাপ ভালো মেয়ের মতো কান্না বন্ধ করো, না হলে বকা তো দিবই, সাথে কানের নিচেও দুটো দিব। আহানের কথা শুনে মেঘের কান্না অটোমেটিক বন্ধ হয়ে গেল। ও অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে চোখ দুটো রসগোল্লার মতো করে ফেলল। ও মনে মনে বলল, কাউকে ভালোবাসি বললে সেও ওরে আমিও তোমাকে ভালোবাসি বলে। বাটেই ছেলে তো ভালোবাসি বললই না, উল্টে হুমকি দিচ্ছে। এতক্ষণ তো সব ঠিকই ছিল। কি সুন্দর ভালো ছেলেদের মতো কথা বলছিল, তাহলে হঠাৎ এতটা রুড হয়ে গেল কেন? আচ্ছা, ভালোবাসার কথাটা এনার কাছে প্রকাশ করে কি আমি কোনো ভুল করে ফেললাম? এক্ষুনি এই কথা বলছে, না জানি ভবিষ্যতে কি করবে।